ওকে, আশা করছি তোমরা হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম, জননতন্ত্র যেটাকে আমরা বলছি, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। মেনলি এখানে আমরা হচ্ছে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে উৎপন্ন বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলো এবং তাদের কাজগুলো নিয়ে আমরা হচ্ছে কি আজকে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তো প্রথমেই যদি আলোচনা শুরু করতে গেলেই তো আমরা জানি হচ্ছে কি সেখানে রয়েছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোন কোন হরমোন জড়িত সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে। আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর হরমোনাল কন্ট্রোল অফ টেস্টিস বা শুক্রাশয়ের থেকে যে শুক্রাণুর উৎপাদন সেটা হচ্ছে কিভাবে হয় সেটা আমরা বায়োলজিক্যাল প্রসেসে সেটা আজকে একটু দেখে নেব। যেমন যে কোনো অ্যানিমাল, যে কোনো প্রাণীর হচ্ছে গিয়ে শুক্রাশয়ের যদি ক্রস সেকশন করা হয়, মানে তার ভেতরে কি কি কোষ রয়েছে সেগুলো যদি দেখতে চাওয়া হয়, তাহলে সেখানে একটা অন্যতম প্রধান কোষ হচ্ছে, যেটা তোমরা নাম দেখতে পাচ্ছ, লেডিক কোষ বলে একটি কোষ থাকে। এছাড়া তার সাথে কি থাকে, কিছু বেসমেন্ট মেমব্রেন এরকম গোল গোল, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেরকম গোল গোল, এবং তার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, স্পার্ম উৎপাদনকারী বেশ কিছু কোষ থাকে। এবারে সেই ছবিটা, এটা হচ্ছে কি অনেকটা মাইক্রোস্কোপের আন্ডারে কত দেখা দেখা যাচ্ছে, 40 গুণ বড় করে দেখলে একদম কর্নারের ছবিটা একদম 11 o'clock ডাইরেকশনে যেটা রয়েছে, 11টা ঘড়ির কাঁটার 11টার দিকে, আর তার ঠিক নিচেই যেটা রয়েছে এক একটা সেমিনিফেরাস টিউবিউলকে হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে গোল গোল। তো সেই টিউবিউলগুলোর মধ্যে কোষের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা প্রায় 160x ইন্টু গুণ বড় করে হচ্ছে গিয়ে লাইট মাইক্রোস্কোপের নিচে যদি দেখা হয়, এলএম হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। তো লাইট মাইক্রোস্কোপ তোমাদের স্কুলেতেও হচ্ছে গিয়ে ক্লাস 11-12-এ তোমাদের যখন প্র্যাকটিক্যাল হবে বায়োলজি, বা তোমরা হয়তো ক্লাস 10-এ পড়ছো, হয়তো মাইক্রোস্কোপ তোমরা দেখেছো বায়োলজি ল্যাবেতে, বা স্যার ম্যাডামরা হয়তো যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই দেখিয়েছেন। তো সেই মাইক্রোস্কোপের আন্ডারে দেখলে লাইট মাইক্রোস্কোপ, যেটা কথাটার মানে হচ্ছে লাইট মানে আলো, আলোর উপস্থিতিতেই আলোটারই প্রতিফলনের দ্বারাই হচ্ছে গিয়ে আমরা এই যে সেকশনটা বা যে কোষগুলোকে দেখতে চাইছি সেটাকে বড় করে দেখতে পারি। এছাড়া আরো বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ হয়, ওগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। তো এইবারে সেটা আসল ছবিটা থেকে যদি একটুখানি গ্রাফিক্যাল ছবির দিকে যাওয়া হয়, তাহলে এখানে দেখতে পাবে যে বেসমেন্ট মেমব্রেনের কথা হচ্ছিল প্রত্যেকটা টিউবিউলের মধ্যে, সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল, একদম ঘড়ির কাঁটা 7টার দিকে দেখো, যদি একদম বটম লেফট কর্নার বাঁ দিকের একদম নিচের কর্নারটাতে দেখো, তাহলে হচ্ছে গিয়ে লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল লেখা রয়েছে। তো এই সেমিনিফেরাস টিউবিউলের কি হয়, একটা বেসমেন্ট মেমব্রেন, সেটাকে পুরো সেমিনিফেরাস টিউবিউলটাকে ঘিরে একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। আর তার চারপাশে কি থাকে, তার বাইরে দিয়েই বিভিন্ন রক্ত জালক হচ্ছে গিয়ে যায়, যেমন এখানে দেখতে পাচ্ছ ব্লাড ক্যাপিলারি বলে লেখা রয়েছে। আর ঠিক সেমিনিফেরাস টিউবিউলের বাইরে আর একটা কোষ উপস্থিত থাকে, যেটার নাম হচ্ছে গিয়ে লেডিক কোষ, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এই লেডিক কোষেরই হচ্ছে কি অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটা হরমোন তৈরি করতে। কেউ বলতে পারবে লেডিক কোষ থেকে কোন হরমোন উৎপন্ন হয় বা ক্ষরণ হয়? এনিওয়ান? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন নামক হরমোনটা হচ্ছে গিয়ে লেডিক কোষ থেকে ক্ষরিত হয়। ঠিক লেডিক কোষেরই নিচে থাকে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কোষ, যেটা শুক্রাশয়ের মধ্যে থাকে। সেই কোষটার নাম হচ্ছে সার্টোলি কোষ, ACRTOLI, সার্টোলি কোষ। তোমরা আশা করছি আমার কার্সারটা দেখতে পাচ্ছ, সার্টোলি কোষ। এই সার্টোলি কোষের কাজও হচ্ছে কি বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট প্রোভাইড করা, নিউট্রিয়েন্ট বা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান দেওয়া, যাতে ওই পার্শ্ববর্তী কোষগুলো যথাযথ পুষ্টি পেয়ে থাকে।
ঠিক আছে। তো একদম বেসমেন্ট মেমব্রেনের কাছে এবারে যদি ডান দিকে আসো দেখতে পাবে আমাদের কিছু স্পারমাটোজেনিক সেল আছে। স্পারমাটোজেনিক মানে যেখান থেকে স্পার্ম, শুক্রাণুর ইংলিশ হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক ভাবে বলা হয় হচ্ছে গিয়ে স্পার্ম। স্পার্ম তৈরি করতে গেলে যে কোষগুলো থেকে তৈরি হয় স্পার্মটা বা শুক্রাণুটা, সেই কোষগুলোকে বলা হয় স্পারমাটোজেনিক সেল। তার একদম একটা সেমিনিফেরাস টিউবিউলের বাইরের দিকে বেসমেন্ট মেমব্রেনে থাকে স্পারমাটোগোনিয়াম, যেটা হচ্ছে গিয়ে স্টেম সেল স্পার্মের জন্য। সেই স্পারমাটোগোনিয়াম যেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। আমাদের মানুষের যতগুলো ক্রোমোজোম 46 ক্রোমোজোম, আমাদের 46টা ক্রোমোজোম মানে 23 জোড়া। তো স্পারমাটোগোনিয়াম কোষটার মধ্যেও কি থাকে, 23 জোড়াই ক্রোমোজোম থাকে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে সেই স্পারমাটোগোনিয়াম থেকে তৈরি হয় প্রাইমারি স্পারমাটোসাইট বলে একটি কোষ, যেটারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত, 2n। ওকে, সেটারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n মানে 23 জোড়া। এই প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয় কোষ বিভাজনের দ্বারা, তখন সেখানে একটা মিওসিস কোষ বিভাজন দেখতে পাচ্ছ, হ্রাস বিভাজন হচ্ছে। এই 2nটা মানে 23 জোড়া ক্রোমোজোম থেকে বা 46টা ক্রোমোজোম থেকে ওই যেটা প্রাইমারি স্পারমাটোসাইটের নিউক্লিয়াসের মধ্যে ছিল, সেখান থেকে হয়ে গেল সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম। সেখানে দেখো 2n এর অর্ধেক হচ্ছে n, সেই nটা লেখা রয়েছে। এবং শুক্রাণুর মধ্যে, শুক্রাণুর ঠিক একদম পরিণত শুক্রাণুর ঠিক আগের কয়েকটি দশা হচ্ছে, এটা আরেকটা নাম হচ্ছে স্পারমাটিড। সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড গঠন হচ্ছে আবার কোষ বিভাজনের মাধ্যমে, ততক্ষণে হচ্ছে স্পারমাটিডের মধ্যে একটা সুস্পষ্ট লেজ দেখা যায়, টেল, যেটা স্পার্মের টেল বলা হয়। তো স্পারমাটিডের মধ্যেও ক্রোমোজোম সংখ্যা অর্ধেকই থাকছে, যেহেতু সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। সেই স্পারমাটিড যেটারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি, সেখান থেকে যে স্পার্ম সেল, স্পার্ম কোষ, অপরিণত স্পার্ম কোষ তখনও, সেটা হচ্ছে স্পারমাটোজোয়া বলা হয় বা সহজ কথায় স্পার্ম বলা হয়, শুক্রাণু, সেটারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে n। এইটা তৈরি হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এই যে কোষ বিভাজনগুলো ঘটবে, স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে এবং পরবর্তীকালে স্পারমাটিড এবং স্পার্ম তৈরি হবে। এতগুলো কোষ বিভাজন হচ্ছে এবং সেখানে গিয়ে আলটিমেটলি একটা স্পার্ম তৈরি হচ্ছে, স্পারমাটিড থেকে স্পার্ম। তো নিশ্চয়ই সেখানে অজস্র নিউট্রিয়েন্ট বা পুষ্টির দরকার রয়েছে এবং তার সাথে বেশ কিছু হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই থাকতে হবে, বা কেউ একজন সেই বার্তাটা বহন করে নিয়ে আসছে। সেই বার্তাটা কি? সেই বার্তাটা এই যে ব্লাড ক্যাপিলারি গুলো দেখছো, সেই রক্তের মাধ্যমে এই কোষগুলোতে এসে পৌঁছয়, রক্তের মাধ্যমে সেই বার্তাটা লেডিক কোষে পৌঁছয়, বিভিন্ন স্পারমাটোজেনিক কোষে পৌঁছয়। সেই বার্তাটা কি এবারে আমরা সেটা দেখে নেব। সেই বার্তাটা হয়তো ছবিটা একটু হেজিরা হচ্ছে তোমাদের, সেই বার্তাটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের পিটুইটারি থেকে নিঃসৃত একটি বিশেষ হরমোন, যেটা তোমরা এর আগেও পড়েছো, সেটা হচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন এবং এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুটো হরমোন আমাদের কোথায় খরিত হয়? আমাদের মস্তিষ্কে। মস্তিষ্কের ভেতরে আমাদের একটা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, পিটুইটারি। সেই পিটুইটারির আবার দুটো খণ্ড, অ্যান্টেরিয়ার পিটুইটারি এবং পস্টেরিয়ার পিটুইটারি, অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। সেই অগ্র পিটুইটারির গোনাডোট্রফ নামক কোষ থেকে কি হরমোন খরিত হয়? এলএইচ লিউটিনাইজিং হরমোন এবং এফএসএইচ। এটা পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়েদের দুজনের শরীরেই খরিত হচ্ছে। লিউটিনাইজিং হরমোনও খরিত হচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনও খরিত হচ্ছে। সেই হরমোন দুটো ক্ষরণ করাতে কে সাহায্য করে বা কে নিয়ন্ত্রণ করে? সেটাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হাইপোথ্যালামাস। সেখান থেকে নিঃসৃত গোনাডোট্রফ রিলিজিং হরমোন জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে অগ্র পিটুইটারিতে আসে
এবং অগ্রপিটুইটারি গোনাডোট্রফ কোষ থেকে এলএইচ এবং এফএসএইচ এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এইবারে এই যে এলএইচ হরমোন, যেটা লিউটিনাইজিং হরমোন, এটা ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কি হয়, সেটা লেডিক কোষের ওপরে গিয়ে কাজ করে। লেডিক কোষটা কোথায় উপস্থিত ছিল? সেমিনিফেরাস টিউবিউলের বাইরে লেডিক কোষ। এই যে গোল গোল সেমিনিফেরাস টিউবিউল গুলো দেখেছিলে, তার মাঝখানে বা বাইরে, তার জাংশনটাতে হচ্ছে গিয়ে অবস্থান করে। যদি একটুখানি আঁকার চেষ্টা করি তাহলে হচ্ছে গিয়ে, ধরো এটা একটা সেমিনিফেরাস টিউবিউল, এটা আরেকটা সেমিনিফেরাস টিউবিউল, এটা আরেকটা সেমিনিফেরাস টিউবিউল, এর মাঝখানে এরকম জায়গাগুলোতে কি থাকে? লেডিক কোষ, যেটা আমি একটু অন্য রঙের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে লেডিক কোষ, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। সার্টোলি কোষ কোথায় থাকে? সার্টোলি কোষ থাকে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে বিভিন্ন জায়গায় বেশ কিছু সার্টোলি কোষ থাকে। এছাড়া কি থাকে? আর যে বিভিন্ন অন্যান্য কোষগুলো দেখছিলে, যেগুলো স্পারমাটোজেনিক কোষের কথা হচ্ছিল, সেগুলো বিভিন্ন জায়গায় এখানে ভেতরে থাকে। সেই কোষগুলোর মধ্যে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা কোষের মধ্যে। সেগুলো হচ্ছে গিয়ে, এগুলো প্রত্যেকটাই স্পারমাটোগোনিয়াম, মেবি সেই স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে বা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। তারপরে সেখান থেকে কি হচ্ছে, একটা হেড পোর্শন, এবং সেখান থেকে কিছু স্পার্ম তৈরি হচ্ছে, যেগুলো টেলের মতো। তার মাঝখানে তাহলে কি রইলো? তার মাঝখানে রইলো তাহলে এই যে ব্ল্যাক কালারের ডটটা দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে বেসিক্যালি সার্টোলি কোষ। তাহলে এলএইচ হরমোন, যেটা ব্লাড ক্যাপিলারি, এখান দিয়ে হয়তো ধরে নাও একটা রক্তবাহ যাচ্ছে, এখান দিয়ে যে রক্তবাহটা যাচ্ছে, সেই রক্তবাহে কি ক্যারি করছে? লিউটিনাইজিং হরমোন নিয়ে আসছে। কোথা থেকে? যেটা আমাদের পিটুইটারি তৈরি করেছে, বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটাকে নিয়ে আসছে। কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে পৌঁছচ্ছে। রক্তের মাধ্যমে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে। এবারে এই লিউটিনাইজিং হরমোনটা কোথায় গিয়ে কাজ করবে? এই লিউটিনাইজিং হরমোনটা কাজ করবে সোজা গিয়ে লেডিক কোষের ওপরে। কোন কোষের ওপরে? এই লিউটিনাইজিং হরমোনটা সোজা গিয়ে কাজ করবে লেডিক কোষের ওপরে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনগুলো এফএসএইচ কাজ করবে কোন কোষের ওপরে? এই বিভিন্ন স্পারমাটোজেনিক কোষগুলোর ওপরে। এই যে বিভিন্ন স্পারমাটোজেনিক কোষগুলো দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে এফএসএইচ হরমোনটা কাজ করবে। আর এলএইচ কাজ করবে লেডিক কোষ। লেডিক কোষ থেকেও কি করবে? লেডিক কোষকে উদ্দীপিত করে তাকে বলবে টেস্টোস্টেরন তৈরি করতে। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন নামক হরমোনটাকে তৈরি করার কথা বলবে। ঠিক যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে লেডিক কোষ থেকে কি, যেই এলএইচ, যেটা হলুদ রঙের দেখছো ট্রায়াঙ্গেলের মতো ত্রিভুজাকৃতি, ধরে নাও ওটা একটা লিউটিনাইজিং হরমোন, সেটা লেডিক কোষের ওপরে যে লিউটিনাইজিং হরমোনের যে রিসেপ্টর রয়েছে সেটার সাথে যুক্ত হবে এবং লেডিক কোষকে উদ্দীপিত করবে টেস্টোস্টেরন তৈরি করার জন্য। সেই টেস্টোস্টেরনটাই আবার এবং এফএসএইচ দুটো একসাথে যে স্পারমাটোজেনিক কোষগুলো রয়েছে, যেখানে যেমন স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেগুলোকে উদ্দীপিত করবে। কিসের জন্য উদ্দীপিত করবে? স্পার্ম বা কোষ বিভাজন প্রক্রিয়াটা শুরু করার জন্য, যাতে স্পার্ম উৎপন্ন হতে পারে। তো মেল প্যাটার্ন ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে বিফোর বার্থের মধ্যেই অলরেডি শুক্রাশয় তৈরি হয়ে যায়। যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি পেটের মধ্যে, মেল সেক্স অর্গানস যেগুলো রয়েছে বা এক্সপ্রেশন অফ মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, যেমন পিউবার্টি, সেটা হচ্ছে কি শুরু হচ্ছে মোটামুটি 11-12 বছর বয়স থেকে ধরে নেওয়া হয় গড়ে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে কি মস্তিষ্ক দ্বারা শুরু হয়ে যায়। তাহলে এলএইচ কি করছে? লেডিক কোষকে উদ্দীপিত করছে টেস্টোস্টেরন তৈরি করার জন্য। এফএসএইচ অ্যান্ড টেস্টোস্টেরন একসাথে কাজ করছে সার্টোলি কোষের ওপরে। তার সাথে কি তৈরি করছে? সার্টোলি কোষকে বলছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন নামক, এবিপি নামক একটি প্রোটিন তৈরি করতে। সেই এবিপি প্রোটিনটাও হেল্প করছে বিভিন্ন স্পারমাটোজেনিক কোষগুলোকে কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে এবং আলটিমেটলি স্পার্ম কোষটা তৈরি করার জন্য। ওকে।
তাহলে যেটা একটু আগে আমরা ছবিতে দেখলাম সেই সেম জিনিসটাই, হাইপোথ্যালামাস থেকে কি তৈরি রিলিজ হচ্ছে, গোনাডোট্রফ রিলিজিং হরমোন। সেই গোনাডোট্রফ রিলিজিং হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে কাজ করছে, অ্যান্টেরিয়র পিটুইটারির গোনাডোট্রফ কোষকে উদ্দীপিত করছে এবং উদ্দীপিত করে এলএইচ এবং এফএসএইচ এর ক্ষরণকে বাড়িয়ে দিচ্ছে, আপার অ্যারো বাড়িয়ে দিচ্ছে। সেই এলএইচ এফএসএইচ কোথায় যাচ্ছে, শুক্রাশয়তে পৌঁছচ্ছে, শুক্রাশয়তে, এবং ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সেটা ডিম্বাশয়তে পৌঁছচ্ছে, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়তে পৌঁছচ্ছে এবং টেস্টোস্টেরন নামক হরমোনটার ক্ষরণকে বাড়াচ্ছে মেলেদের ক্ষেত্রে। যেহেতু ফিমেলদের ক্ষেত্রে শুক্রাশয় থাকে না মহিলাদের ক্ষেত্রে, তাহলে কি হয়, মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক হরমোনটা ক্ষরিত হয় না বা তৈরি হয় না, খুবই সামান্য পরিমাণে টেস্টোস্টেরন শরীরে পাওয়া যায় ফিমেলদের শরীরে। তার বদলে ফিমেলদের ওভারি বা ডিম্বাণু থেকে, ডিম্বাশয় থেকে কি তৈরি হচ্ছে, ইস্ট্রাডাইল এবং প্রোজেস্টেরন নামক দুটো হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে মাংসপেশিগুলো আছে, সেই প্রত্যেকটা মাংসপেশি, বাইসেপস ট্রাইসেপস যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলোর বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে টেস্টোস্টেরন। ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কেন মাংসপেশি যেমন স্কেলিটাল মাসেলের পরিমাণ কেন কম হয়, ম্যাক্সিমাম ফিমেলের ক্ষেত্রে স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে স্কেলিটাল মাসেল কম হওয়ার একটা অন্যতম কারণ, ছোট বয়সে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পুরুষ, একটা ছেলে এবং মেয়ের মধ্যে মাংসপেশি যেটাকে বলা হয় মাসেল ওয়েট যদি দেখা হয়, মাসেল কতটা পরিমাণে রয়েছে, পেশি কোষ কতটা পরিমাণে রয়েছে, সেটা প্রায় সমান থাকে। কিন্তু পিউবার্টির পরে, বয়ঃসন্ধির পরে বাংলায় খুব সম্ভবত, তারপরে কি হয়, ছেলেদের শরীরে, পুরুষদের শরীরে সেটা কি হয়, ছেলেই বলছি, টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে থাকে, কিন্তু সেই টেস্টোস্টেরনটা মহিলাদের ক্ষেত্রে তৈরি হয় না। তার ফলে কি হয়, ছেলেদের ক্ষেত্রে মাংসপেশিগুলো হচ্ছে গিয়ে তার প্রস্থে বাড়তে শুরু করে, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মাসেল ফাইবার বলা হয়, মাসেল যে তন্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে বাড়তে শুরু করে। তো তার ফলে মাংসপেশি বা পেশি পরিমাণ হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, টেস্টোস্টেরন হরমোন কম উৎপাদন হওয়ার জন্য মহিলাদের ক্ষেত্রে মাংসপেশি পরিমাণ কম হয়। দ্য মেজর হরমোন হচ্ছে, সে দুজনেই, ছেলে এবং মেয়ে, কতটা পরিমাণে যদি একই পরিমাণে প্রোটিন খেয়ে থাকে, সেটা ডিমের মাধ্যমে হোক, মাংসের মাধ্যমে হোক, যদি নন ভেজিটেরিয়ান হয়ে থাকে তাহলে ডালের মধ্য দিয়ে হোক, বা দুগ্ধজাত বিভিন্ন যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো, এই প্রত্যেকটা যদি ধরে নেওয়া যাক একটা 11 বছর বা 12 বছর বা 13 বছরের, তোমরা ধরো হচ্ছে 14-15 বছর বয়স, একই পরিমাণে যদি একটা ছেলে খাচ্ছে এবং একই পরিমাণের যদি একজন মেয়েও খায়, কিন্তু তা সত্ত্বেও প্রোটিন হচ্ছে গিয়ে পেশির মধ্যে সেইভাবে ঢুকতে পারে না। তার কারণ প্রোটিনের লাস্ট হচ্ছে গিয়ে, প্রোটিনের শেষ এন্ড প্রোডাক্ট তোমরা জানো, প্রোটিন থেকে আমরা যখন আমাদের আমাদের স্টম্যাক এবং ইন্টেস্টাইন, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে প্রোটিনটা কি হয়, টুকরো টুকরো হয়ে লাস্টে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়, এই অ্যামাইনো অ্যাসিড আমাদের রক্তে প্রবেশ করে ক্ষুদ্রান্ত থেকে, রক্তের মধ্যে দিয়ে শরীরে যেখানে যেখানে দরকার সেই ফ্রি অ্যামাইনো অ্যাসিডগুলো চলে যায় সহজভাবে। এবারে একটা পেশিতেও হয়তো ধরে নাও সেই অ্যামাইনো অ্যাসিডটা পৌঁছেছে, একজন ছেলের ক্ষেত্রেও পৌঁছচ্ছে, একজন মেয়ের ক্ষেত্রেও পৌঁছচ্ছে। পেশির পাশ দিয়ে যে রক্তবাহটা গেছে, কালারটা হয়তো ম্যাচ করবে না একটু, ধরে নেওয়া যাক এই পেশির পাশ দিয়ে যে রক্তবাহটা গেছে, কালো রঙের দেখাচ্ছি, সেই রক্তবাহটার মধ্যে দিয়ে হয়তো অ্যামাইনো অ্যাসিডটা পৌঁছেছে ওখানে, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডটা রক্তবাহ থেকে পেশির মধ্যে ঢুকতে পারছে না। কেন পারবে না, তার কারণ পেশিতে অ্যামাইনো অ্যাসিডকে
ইনফ্লাক্স বা ঢোকানোর জন্য যে উপাদানটার দরকার, সেই দরজা দিয়ে তো সবাই ঢুকতে পারে না, তার মানে সেই দরজাটাকে আগে খুলতে হবে অ্যামাইনো অ্যাসিডটাকে ভেতরে নেওয়ার জন্য। সেই দরজার চাবিটা হচ্ছে টেস্টোস্টেরন। কেন এই কথাগুলো বলছি? কারণ টেস্টোস্টেরনটাকে বোঝানোর জন্য, টেস্টোস্টেরনের কাজটাকে বোঝানোর জন্য তোমাদেরকে। এই টেস্টোস্টেরন নামক হরমোনটা কি করে, রক্তের মধ্যে দিয়ে সেই পেশিতে পৌঁছয়। পেশিতে পৌঁছে সেই চাবি হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন, যে কি করে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের জন্য যে দরজাগুলোর দরকার, সেই দরজাগুলোকে খুলে দেয় মাংসপেশির গাত্রে। ওকে, যেমন এটা যদি একটা পেশিকোষ হয়ে থাকে, ধরে নাও এটা একটা পেশিকোষ, সেখানে একটা নিউক্লিয়াস রয়েছে, অ্যামাইনো অ্যাসিড যে ঢুকবে তার জন্য যে দরজা, সেই দরজাটা আপাতত বন্ধ রয়েছে। হয়তো খুব একটা ভালো ছবিটা হচ্ছে না, তো সেই দরজাটা বন্ধ রয়েছে। এটা কি বন্ধ? বাইরে কে রয়েছে? অ্যামাইনো অ্যাসিড, দুটো ছোট ছোট এ দিয়ে বোঝাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডটা কি করছে? ঢোকার চেষ্টা করছে, কিন্তু ঢুকতে পারছে না। এবারে সেই রক্তের মধ্যে কি রয়েছে? টেস্টোস্টেরন রয়েছে। ধরো এই টেস্টোস্টেরন, যেটাকে আমি ত্রিভুজাকৃতি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে, ঠিক আছে? টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনটা জন্য এখানে কোষটার মাংসপেশিটার গায়ে একটা টেস্টোস্টেরন নামক রিসেপ্টর রয়েছে, যেটাকে আমি ছোট করে লিখছি টেস্টোস্টেরন আর দিয়ে রিসেপ্টর। সেই টেস্টোস্টেরনটা কি হবে? টেস্টোস্টেরন রিসেপ্টরের গায়ে এসে টেস্টোস্টেরন বাইন্ড করলো। এই ত্রিভুজটা কি? টেস্টোস্টেরন এসে যুক্ত হলো। যেই টেস্টোস্টেরন রিসেপ্টরের সাথে যুক্ত হয়, কোষের মধ্যে একটা বার্তা চলে যায়। সেই বার্তাটাই এই যে অ্যামাইনো অ্যাসিডের যে চ্যানেলটা রয়েছে তার কাছেও, যে দরজাটা, সেটার কাছে খবর চলে যায়। তখন কি হয়, এই অ্যামাইনো অ্যাসিড চ্যানেল যেটা বন্ধ ছিল, সেই অ্যামাইনো অ্যাসিড চ্যানেলটা আমি ডান দিকে দেখাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিড চ্যানেলটা ধরে নাও এখানটা খুলে গেল। অ্যামাইনো অ্যাসিড চ্যানেল যেটা বন্ধ ছিল সেটা এখন খুলে গেল। তখন সেই রাস্তা দিয়ে কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো কোষের মধ্যে ঢুকতে শুরু করে। অ্যামাইনো অ্যাসিডগুলো কোষের মধ্যে ঢুকতে শুরু করবে। তাহলে কোষের ভেতরে কে পৌঁছলো? অ্যামাইনো অ্যাসিড পৌঁছে গেল। এবার এই অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড থেকে তখন কি হবে? আরো বেশি বেশি পরিমাণে মাংসপেশিটার বৃদ্ধি হবে, প্রোটিনের তৈরি হবে। কিন্তু এই টেস্টোস্টেরন যদি কোনোভাবে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা, এই দরজাটা অ্যামাইনো অ্যাসিড ঢোকার, সেইটা খুব ভালোভাবে কাজ করে না। যতটা পরিমাণে টেস্টোস্টেরন যুক্ত হওয়ার ফলে যতগুলো রাস্তা দরজা ওপেন হবে, হয়তো এরকম অজস্র দরজা অ্যামাইনো অ্যাসিডের জন্য ওপেন হলো, যেখান দিয়ে অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে ঢুকতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন না থাকার কারণে বা কম থাকার কারণে সেই দরজাগুলো খোলে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো টেস্টোস্টেরন কিভাবে কাজ করে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে পরবর্তী ক্লাসে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র নিয়ে আলোচনা করব, এবং সেখানে কি কি হরমোন কাজ করে সেগুলো আমরা ছোট্ট করে দেখব। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো জিজ্ঞাসা? এনি কোশ্চেনস, এনি ডাউট? না? Then this is all for today. So thank you everyone. You can leave.